বাবা, আপনি রোজ রাতে আমাকে এই সব ঔষধ কেন খেতে দেন? এসব ঔষধ খেলে আমার মাথাটা ব্যথা করে। আমি আর কোনো ঔষধ খেতে পারবো না। আমার কথাটা শুনে আমার বাবা আমার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বলল, মারে, এই ঔষধগুলো তোর ভালোর জন্য। তোকে এই ঔষধগুলো খেতেই হবে মা। আমি বাবার কথাটা শুনে আমি আর কিছু বললাম না। বাবা আমার হাতে ঔষধগুলো দিতেই আমি ঔষধগুলো খেয়ে নিলাম। আমি ওষুধ খেয়ে নিতেই আমার ঘুম চলে আসলো। আমি নিজের চোখ বন্ধ করে শুয়ে পড়লাম। প্রায় ঘন্টা খানেক সময় ঘুমিয়ে থাকার পর আচমকা আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই আমি নিজের চোখের পাতা মেলে তাকাতেই যা দেখতে পেলাম, তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পেলাম আমার বাবা আমার। হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন বাবার সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি মোহিনী রায়। আমি একজন 20 বছর বয়সী অবিবাহিত নারী। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আমার বাবা পেশায় একজন ছোট ব্যবসায়ী। আমাদের গ্রামে আমার বাবার দুটো দোকান আছে। আমার বাবা অনেক ভালো মনের একজন মানুষ। আমি ছোটবেলা থেকে দেখছি আমার মা বেশিরভাগ সময় অসুস্থ থাকেন। আমার মা এতটা অসুস্থ থাকার পরেও আমার বাবা কোনোদিন আমার মায়ের সেবা করা বন্ধ করেননি। সারাটা দিন নিজের ব্যবসা সামলে নিয়ে রাতের দিকে বাবা বাড়ি ফিরে এসে আমার মায়ের সেবা করতে থাকেন। এই কারণে আমি সব সময় আমার বাবাকে অনেক বেশি সম্মান করে থাকি। আমার বাবা আমাকে অনেক স্নেহ করেন। আমার বাবা আমাকে বরাবর ভালোভাবে পড়াশোনা করতে বলেন। আমি বরাবর আমার বাবার কথা মান্য করে চলি। আমার বাবা আমাকে যখন যা বলেন আমি ঠিক তাই করি। আমি সব সময় চাই আমার বাবার স্বপ্ন পূরণ করতে। আর এই কারণে আমি মন দিয়ে পড়াশোনা করি। আমার পড়াশোনা সময় বেশ ভালো। তাই আমাকে নিজের পড়াশোনা নিয়ে তেমন একটা চিন্তা করতে হয় না। আমি বরাবর আমার মায়ের থেকেও বেশি বাবার খেয়াল রাখার চেষ্টা করতাম। আমি নিজের পড়াশোনা নিয়ে অনেক বেশি সিরিয়াস থাকায় আমাকে একটু রাত জেগে পড়াশোনা করতে হতো। আমি যখন রোজ রাতে পড়াশোনা করতাম তখন আমার বাবা আমার ঘরে এসে বসে থাকতেন। আমার বাবার এমনভাবে আমার ঘরে আসাতে আমায় ভীষণ ভালো লাগতো। আমি অনেক খুশি হতাম। আমার বাবা আমার জন্য অনেক খাবার নিয়ে আসতেন। সত্যি আমার বাবার মতো বাবা হয় না। আমি রোজার মতো আজ স্কুল শেষ করে বাড়ি ফেরার পথে আমার বান্ধবী নীলা আমাকে ডেকে বলল, এই মোহিনী, তুই কি এখন বাড়ি ফিরে যাচ্ছিস নাকি? আমি আমার বান্ধবী নীলার কথাটা শুনতে পেয়ে থমকে দাঁড়ালাম। আমি নীলার দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ রে, রোজ তো স্কুল শেষ করেই আমি বাড়ি ফিরে যাই। কেন রে, কিছু বলবি? আমার প্রশ্নের জবাবে নীলা বলল, আরে না, তেমন কিছু না। আসলে আমি তো 3 দিন স্কুলে আসতে পারিনি, তাই পড়াশোনায় অনেকটাই পিছিয়ে পড়েছি। তাই ভাবছিলাম তোর থেকে একটু সাহায্য নিব। আমি আমার বান্ধবী নীলার কথাটা শুনে হেসে ফেললাম। নীলা আমার সবথেকে কাছের বন্ধু। নীলা ছাড়া স্কুলে অন্য কারোর সাথে তেমন এটা কথা বলি না। আমি নীলার দিকে তাকিয়ে হেসে ফেলে বললাম, আরে তুই না কি যে বলিস? আমি তোর বান্ধবী। তোর যখন যা সাহায্য লাগবে আমাকে বলিস। আমি তোকে সব সময় সাহায্য করব। আমার কথাটা শেষ হতেই নীলা হেসে ফেলে বলল,
আমি জানি রে মোহিনী, আর কেউ সাহায্য না করলেও তুই আমাকে ঠিক সাহায্য করবি। নীলার কথাটা শেষ হতেই আমি বললাম, আচ্ছা হয়েছে, তুই বরং বিকেলে আমার বাড়ি চলে আসিস কেমন? আমি এখন বাড়ি যাচ্ছি। আমি নিজের কথাটা শেষ করতেই নীলার সামনে দিয়ে চলে যেতে নিলাম। আমি আমার বান্ধবী নীলার সামনে দিয়ে চলে যেতে নিতেই আমার বান্ধবী নীলা আচমকা আমার হাত ধরে আমাকে আটকে দিল। আমি নীলার আচমকা এমন অদ্ভুত আচরণে খানিক অবাক হয়ে গেলাম। আমি আমার বান্ধবী নীলার দিকে তাকিয়ে কৌতূহলী কণ্ঠে নীলাকে জিজ্ঞেস করলাম, কিরে নীলা, কি হয়েছে? হঠাৎ করে আমাকে আটকে দিলি যে? আমার কথাটা শেষ হতেই নীলা আমাকে বলল, মোহিনী, আমি আসলে তোর বাড়িতে যেতে পারবো না। আমার পক্ষে তোর বাড়িতে যাওয়া আর সম্ভব নয়। আমি নীলার কথাটা শুনে ভীষণ রকম অবাক হয়ে গেলাম। আমি নীলার দিকে তাকিয়ে কৌতূহলী কণ্ঠে তাকে জিজ্ঞেস করলাম, এসব কি বলছিস? আমার বাড়িতে তুই যেতে পারবি না কেন? কি সমস্যা হয়েছে বল আমায়। নীলা বলল, তেমন কিছু না মোহিনী, আমি তোকে এই কারণটা বলতে পারবো না। আমি নীলার কথাটা শুনে খানিক থমকে গেলাম। আমি নিজেও ঠিক বুঝতে পারছি না যে আমার বান্ধবী নীলা আচমকা আমার বাড়িতে কেন যেতে চাইছে না। তাছাড়া নীলা তো সব সময় আমার সাথে আমার বাড়িতে আগে যাওয়া আশা করত। তাছাড়া সে আমার সব থেকে কাছের বান্ধবী। সে আমার বাড়িতে যেতে চাইছে না। এই বিষয়টা আমার নিজের কাছেই খানকে অদ্ভুত লাগছে। আমি খানকে সময় নিশ্চুপ থাকার পর নীলার দিকে তাকিয়ে খানিক শক্ত গলায় বললাম, নীলা, কি হয়েছে? সত্যি করে আমাকে বল। আমি জানি তুই কোনো একটা বিষয় আমার থেকে আড়াল করছিস। কি সেই বিষয়? সত্যি করে বল আমায়। আমার কথাটা শেষ হতেই নীলা বলল, আসলে মোহিনী, আমার সমস্যা তোর বাবাকে নিয়ে। আমি যখন তাদের বাড়িতে যাই তখন তোর বাবা আমার দিকে খানকে অদ্ভুতভাবে তাকায়। আমাকে সেই দিন বলে তোর বাবা যে আমিও নাকি ওনার মেয়ের মতো। তুই বল আমি কেমন করে ওনার মেয়ের মতো হলাম? আমি নীলার প্রশ্ন শুনে খানকে অবাক হয়ে গিয়ে নীলার দিকে তাকিয়ে আছি। আমার নিজের মনের মাঝে ও এই প্রশ্নটা কাজ করছে। আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে। নীলা কেমন করে আমার বাবার মেয়ে হবে? আমি আপন মনে এটাই চিন্তা করতে থাকলাম। এইদিকে নীলা আমাকে নিশ্চুপ দেখে বলল, মোহিনী, তুই আমাকে স্কুলে এসে সাহায্য করিস কেমন? আমি তোর বাড়িতে যেতে পারবো না। আমি নীলার কথাটা শুনে বললাম, আচ্ছা নীলা, ঠিক আছে, তুই যেটা বলবি তেমনটাই হবে। আমি এখন আসছি কেমন? আমি আর নীলার সাথে কোনো কথা বললাম না। আমি আমার বাড়ির পথে হাঁটতে লাগলাম। আমি বাড়ির পথে তো হাঁটছি, তবে আপন মনে আমি আমার বান্ধবী নীলার কথাই ভাবছি। আমার মাথায় কিছুই আসছে না। আমি আপন মনে এসব কথা ভাবতে ভাবতে বাড়ি চলে আসলাম। আমি বাড়ি এসে নিজের ঘরে চলে গেলাম। আমি নিজের ঘরে এসে ফ্রেশ হয়ে নিয়ে কিছু সময় বিশ্রাম করলাম। মনটা আজ আমার কেন যেন ভীষণ রকম ভারী হয়ে উঠেছে। আমি প্রায় ঘন্টা খানেক সময় নিজের ঘরে বসে থাকার পর আচমকা আমি শুনতে পেলাম আমার বাবার কণ্ঠস্বর। আমার বাবার কণ্ঠস্বর আমার কানে আসতেই আমি আপন মনে সিদ্ধান্ত নিলাম যে আমি নিজের ঘর থেকে বাহিরে যাব না, আর না আমি আমার বাবার সাথে কোনো কথা বলবো। আমি আমার ঘরেই বসে থাকলাম। আমার বাবা যদিও আমাকে কয়েকবার ডেকেছেন, তবে আমি আমার বাবার ডাকে কোনো জবাব দিলাম না। সন্ধ্যার দিকে আমি নিজের ঘরে বসে আছি। এমন সময় আমার বাবা আমার ঘরে চলে আসলো। আমার বাবা আমার ঘরে প্রবেশ করে আমার দিকে তাকিয়ে আমার মুখটা মলিন দেখে খানিক অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করলেন, কিরে মোহিনী মা আমার, তোর মুখটা এমনভাবে শুকিয়ে আছে কেন? কি হয়েছে মা? আমাকে বল। আমি আমার বাবার প্রশ্নের জবাবে বললাম, তেমন কিছু হয়নি বাবা, আমি ঠিক আছি।
আমার কথাটা শেষ হতেই আমার বাবা আমাকে বললেন, না তুই ঠিক নেই। আমি দেখতে পাচ্ছি তোর মুখটা মলিন হয়ে আছে। আমাকে বলল কি হয়েছে। আমি এবার আমার বাবার কাছ থেকে কিছু আড়াল করতে পারলাম না। তাছাড়া আমার কাছে আমার বাবার মতো ভালো মানুষ আর কেউ নয়। তাই আমি আমার বাবাকে বললাম, বাবা আমার মনটা আজ খানিক বিষণ্ণ আছে। তাই আর কি এমন মুখ ভারী লাগছে। আমার কথাটা শেষ হতেই আমার বাবা হেসে ফেললেন। আমার বাবা হেসে ফেলে আমাকে বললেন, আমি জানি মা, অনেক সময় অনেক কারণে আমাদের মন বিষণ্ণ হয়ে থাকে। তবে আমাদের উচিত নিজের মনকে শান্ত করে নিজের পড়াশোনায় মনোযোগ দিয়ে নিজের ভবিষ্যৎ তৈরি করা। আমি আমার বাবার কথাটা শুনে আমি নিজের মনটা শান্ত করে ফেললাম। আমি নিজের মনটা শান্ত করে ফেলে একটা দীর্ঘশ্বাস ফেললাম। আমার মনটা খানিক শান্ত হয়ে যেতেই আমি আমার বাবার সাথে বসে কিছু সময় গল্প করে নিলাম। রাতের দিকে আমি রোজকার মতো নিজের ঘরে বসে পড়াশোনা করছি। যদিও আমাদের রাতের খাবার খাওয়া শেষ হয়েছে, আর আমি তো রোজ রাতের খাবার খাওয়া শেষ করে ও পড়াশোনা করি। তাই আমি আমার মতো নিজের ঘরে বসে পড়াশোনা করি। প্রায় বেশ খানেক সময় পড়াশোনা করার পর আমার বাবা আমার ঘরে চলে আসেন। বাবা আমার ঘরে তো আসেন ঠিক, তবে প্রতিবারের মতো এবারও আমার বাবা আমার জন্য কিছু খাবার ও ঔষধ নিয়ে আসেন। আমি আমার বাবার হাতে ঔষধ দেখে নিজের মুখটা কুঁচকে নিয়ে বললাম, বাবা আজ আপনি ঔষধ নিয়ে এসেছেন। আমার প্রশ্নের জবাবে আমার বাবা মুচকি একটা হাসি দিয়ে বললেন, হ্যাঁ রে মা, এই ঔষধটা খেয়ে পড়াশোনা কর। ডক্টর বলেছে রোজ তোকে ঔষধ খেতে। আমি বাবার কথাটা শুনে আর কিছু বললাম না। মুচকি একটা হাসি দিয়ে আমি ঔষধ খেয়ে নিলাম। আমি ঔষধ খেয়ে আবার পড়াশোনা করতে থাকি। আমার বাবা আমার ঘরে খানিক সময় বসে থেকে অতঃপর তিনি আমার ঘর থেকে চলে যান। বাবা আমার ঘরে থেকে চলে যাওয়ার পর আমিও নিজের পড়াশোনা শেষ করে নিয়ে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে আমার ঘুম ভেঙে যেতেই আমি আমার মাঝে বেশ খানিক পরিবর্তন অনুভব করলাম। আমার শরীর ব্যথা করছে ভীষণ। আমি জানি না হঠাৎ আমার শরীর ব্যথা করছে কেন, তবে হ্যাঁ খানিক প্রশান্তি লাগছে আমার। আমি ঘুম থেকে উঠে খানিক সময় নিজের বিছানায় বসে থাকার পর আমি সোজা চলে গেলাম ফ্রেশ হয়ে নিতে। আমি ফ্রেশ হয়ে নিয়ে স্কুলে চলে গেলাম। স্কুল শেষ করে আমি বাড়ি ফিরে এসে বেশ খানিক সময় নিজের ঘরে বসে থাকলাম। আমি আমার ঘরে বসে থাকার পর কেন যেন আমার ভালো লাগছিল না। মনটা আজ কেমন যেন করছে ভীষণ। আমি যদিও নিজের মনকে শান্ত করার চেষ্টা করেছি, তবে কোনোভাবেই আমার মনটা শান্ত হচ্ছে না। মনটা অশান্ত হয়ে আছে বলে আমি নিজের ঘর থেকে বেরিয়ে চলে যাই বাহিরে। আমি আমার ঘরের বাহিরে এসে খানিক সময় হাঁটাহাঁটি করলাম। রাতের দিকে আমি আবার পড়তে বসেছি। এমন সময় আমার বাবা আবার আমার জন্য ঔষধ নিয়ে আমার ঘরে আসলেন। বাবার হাতে ঔষধ দেখেছ আমি বাবার দিকে তাকালাম। আমার বাবা আমার দিকে এগিয়ে এসে আমার হাতে ঔষধগুলো দিয়ে আমাকে বললেন, এই নে মা, এই ঔষধগুলো তুই খেয়ে নে। আমার বাবার কথাটা শেষ হতেই আমি আমার বাবাকে বললাম, বাবা আপনি রোজ রাতে আমাকে এই সব ঔষধ কেন খেতে দেন? এসব ঔষধ খেলে আমার মাথাটা ব্যথা করে। আমি আর কোনো ঔষধ খেতে পারবো না। আমার কথাটা শুনে আমার বাবা আমার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বলল, মারে এই ঔষধগুলো তোর ভালোর জন্য। তোকে এই ঔষধগুলো খেতেই হবে মা। আমি বাবার কথাটা শুনে আমি আর কিছু বললাম না। বাবা আমার হাতে ঔষধগুলো দিতেই আমি ঔষধগুলো খেয়ে নিলাম। আমি ঔষধ খেয়ে নিতেই আমার ঘুম চলে আসলো। আমি নিজের চোখ বন্ধ করে শুয়ে পড়লাম। প্রায় ঘন্টা খানেক সময় ঘুমিয়ে থাকার পর আচমকা আমার ঘুম ভেঙে যায়।
ঘুম ভাঙতেই আমি নিজের চোখের পাতা মেলে তাকাতেই যা দেখতে পেলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পেলাম আমার বাবা আমার পাশে বসে আছেন। আমার বাবা আমার পাশে বসে আমার মাথায় আলতো করে তার হাত রেখে হাত বুলিয়ে দিচ্ছেন। আমি আচমকা বাবাকে আমার ঘরে দেখতে পেয়ে ভীষণ রকম চমকে যাই। আমি আমার বাবার দিকে তাকিয়ে খানকে কৌতূহলী কণ্ঠে বাবাকে জিজ্ঞেস করি, বাবা আপনি আমার ঘরে কেন? তাও আবার এত রাতে? আপনি ঘুমাতে যাননি কেন বাবা? আমার প্রশ্ন শুনে আমার বাবা আমার দিকে খানকে অদ্ভুতভাবে তাকালেন। আমি আমার বাবাকে আমার দিকে এমনভাবে তাকাতে দেখে খানিক চুপসে গেলাম। আমিও আমার বাবার দিকে তাকিয়ে আছি। আমার বাবা আমার দিকে খানকে সময় তাকিয়ে থাকার পর একটু দীর্ঘশ্বাস ফেলে আমাকে বললেন, আসলে মোহিনী মা আমার কেন যেন ঘুম আসছে না। তাই আমি ভাবলাম তোর সাথে একটু গল্প করি। তাই তোর ঘরে আসলাম। আমি তোর ঘরে আসতেই যখন দেখতে পেলাম তুই ঘুমিয়ে আছিস, তখন আর তোকে ডেকে বিরক্ত করিনি। আমি আমার বাবার কথাগুলো শুনতে একদম নিশ্চুপ হয়ে গেলাম। আমার বাবার মতো বাবা হয় না। আমার বাবা সব সময় আমার অনেক খেয়াল রাখেন। আর আজ ও ঠিক তাই হলো। আমি আমার বাবার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বললাম, ঠিক আছে বাবা, চলুন আমি আর আপনি মিলে একসাথে আজ গল্প করি। এই বলে আমি আমার বাবার সাথে গল্প করা শুরু করি। বাবার সাথে এমনভাবে বসে গল্প করতে আয়ের ভীষণ ভালো লাগছে। আমি নিজের মনের ভিতর থেকে আজ অন্যরকম একটা প্রশান্তি পাচ্ছি। আমি আর আমার বাবা অনেক সময় ধরে গল্প করলাম, আর তারপর আমরা ঘুমাতে চলে গেলাম। সত্যি এমন একজন আদর্শ বাবার সন্তান হতে পেরে আমি অনেক খুশি। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন বাবার সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।